সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নতুন করে সাজানো হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা আমলের ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। চীন ও পাকিস্তানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। হাসিনা সরকারের প্রতি একচ্ছত্র সমর্থন দেয়া ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ব্যাপক হস্তক্ষেপের কারণে বর্তমানে এদেশের মানুষের ব্যাপক সমালোচনার শিকার হচ্ছে। দ্য ডিপ্লোম্যাটে বাংলাদেশের সাংবাদিক শাকলাইন রিজভির লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চলতি বছরের মার্চ মাসে চীন সফর করেন। তার এই সফরকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়, কারণ তার এই সফরের মাধ্যমে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়। দেশটি বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়। অন্তর্বর্তী সরকারের ও চীনের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী চীন বাংলাদেশকে ঋণ, বিনিয়োগ ও অনুদান সহ মোট 2.1 বিলিয়ন মার্কিন ডলার প্রদানে সম্মত হয়। এর মধ্যে মংলা পোর্টে আধুনিকায়নে 40 কোটি ডলার এবং চট্টগ্রামে চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য 35 কোটি ডলারও অন্তর্ভুক্ত রয়েছে। ড. মোহাম্মদ ইউনূসের চীন সফরকালে দুই দেশের মধ্যে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, উৎপাদন এবং ইয়ারলং, সানপ্রো ও যমুনা নদীর পানি সংক্রান্ত, বিজ্ঞান সংক্রান্ত তথ্য বিনিময় সহ 8টি বিষয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চীন তিস্তা নদীতে বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে তার আগ্রহ পুনঃপ্রকাশ করেছে। এই প্রকল্প নিয়ে ভারতের সাথে উত্তেজনার কারণে দীর্ঘদিন ধরেই এটির বাস্তবায়ন আটকে রয়েছে। সব মিলিয়ে চীনের সাথে ঢাকার এসব চুক্তি স্বাক্ষর ভারতের দীর্ঘদিনের প্রভাব কাটিয়ে উঠে চীনমুখী হওয়ার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এসব চুক্তির বাইরেও ড. মোহাম্মদ ইউনূসের এই সফরে 2028 সাল পর্যন্ত বাংলাদেশের 99% রপ্তানি পণ্যের চীনে শুল্কমুক্ত প্রবেশাধিকার লাভ, চীনা ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা এবং টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এবং নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সম্প্রতি সতর্ক করে বলেছে, বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমার সহ কয়েকটি দেশে নিজেদের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করার কথা বিবেচনা করছে চীন। তবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আমেরিকান গোয়েন্দা সংস্থার এই প্রতিবেদন নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে সামরিক উপস্থিতির কোনো পরিকল্পনা বা ইচ্ছা চীনের নেই। চট্টগ্রাম ও কুনমিংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু এবং সাংস্কৃতিক বিনিময় আরও সংহত করেছে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। এর মাধ্যমে এই ইস্যুর সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা লাভের বাংলাদেশের উদ্যোগের পাশে দাঁড়িয়েছে বেইজিং। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথেও সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামের দুটি প্রতিনিধি দল বেইজিং সফর করে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটি চীনা কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরোর সদস্য লি হংঝংয়ের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করে। লি হংঝং সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে জামায়াতে ইসলামের প্রতিনিধি দলটি ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং দুই দলের মধ্যে সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিদের এই সফর বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীনের উদ্যোগের প্রতিফলন।
হাসিনা পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ ইস্যুতে হাসিনার আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। নির্মাণ, খাদ্য, ওষুধ ও প্রযুক্তি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বেড়েছে বহুগুণ। দুই দেশের মধ্যে যৌথ বাণিজ্য কাউন্সিল গঠন করা হয়েছে। পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পূর্ণ আর্থিক সুবিধাসহ ৩০০ বৃত্তি প্রদান করেছে, যা দুই দেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার প্রমাণ বহন করে। প্রতিরক্ষা খাতেও সম্পর্ক বাড়ছে দুই দেশের। গত জানুয়ারি মাসে যৌথ সামরিক মহড়ার বিষয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। এছাড়া বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন পরিকল্পনা ২০৩০-এর আলোকে পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার আলোচনাও এগিয়ে নিচ্ছে পাকিস্তানের সাথে। চীনের কুনমিং শহরে গত জুন মাসে ত্রিপক্ষীয় বৈঠক করেছে বাংলাদেশ, পাকিস্তান ও চীন, যা আঞ্চলিক কূটনীতির গতিবিধিতে পরিবর্তনেরই ইঙ্গিত বহন করে। যদিও ঢাকা কোন জোটে যোগদানের বিষয়ে অনীহা দেখিয়েছে, কিন্তু এই বৈঠকের সময়টি বলে দেয় যে তিন দেশের মধ্যে সমন্বয় ক্রমাগত বাড়ছে। পাকিস্তান ও বাংলাদেশকে সাথে নিয়ে চীন যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে কৌশলগত পরিবর্তন আনার মাধ্যমে এতে নতুন রূপ দিতে চাইছে, তা বেইজিংয়ের নানামুখী পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে। এই অঞ্চলে ভারতের দীর্ঘদিনের প্রভাব ও আধিপত্যকে খর্ব করার জন্য চীন তার অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছে। দক্ষিণ এশিয়া চীনের এই কৌশলগত উপস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছে ভারত। চীন সফরকালে ড মোহাম্মদ ইউনূস মন্তব্য করেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাওয়ার জন্য বাংলাদেশ হচ্ছে প্রবেশ পথ। তার এই মন্তব্য উদ্বেগ তৈরি করেছিল ভারতের নীতি নির্ধারকদের মধ্যে। বাংলাদেশের জনগণের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে হাসিনার শাসন দীর্ঘমেয়াদী করতে সব ধরনের সহযোগিতা দিয়েছিল ভারত। ফলে ভারত সম্পর্কে বাংলাদেশের জনগণের মধ্যে বৈরী মনোভাব রয়েছে। এই কারণে দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ফলে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দিল্লি ও ঢাকার মধ্যে। হাসিনা দীর্ঘ ১.৫ দশকের শাসনামলে ব্যাপক দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ। কিন্তু আইনি ও কূটনৈতিক কারণ দেখিয়ে হাসিনাকে হস্তান্তরে অনীহা দেখাচ্ছে দিল্লি। এর ফলে বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গণধিকৃত একজন রাজনৈতিক নেত্রীকে সুরক্ষা দিচ্ছে ভারত। এর ফলে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়ে উঠছে বাংলাদেশে। এদেশের অনেকেই এখন এই ধারণা পোষণ করেন যে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করার নীতি থেকে এখনও সরে আসেনি ভারত। পারস্পরিক অনাস্থা ও পরস্পর বিরোধী বক্তব্য দুই প্রতিবেশী দেশের সম্পর্কে স্থিতিশীলতা তৈরির পথে বড় বাধা হিসেবে কাজ করছে। চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নকে মোটেই মেনে নিতে পারছে না ভারত। বিশেষ করে কুনমিংয়ে ৩ দেশের বৈঠকের পর থেকে ভারতের এই অস্বস্তি প্রবল হয়েছে। ভারত মনে করে এই বৈঠকের মাধ্যমে দেশ তিনটি এই অঞ্চলে ভারতের প্রভাব খর্ব করার পরিকল্পনা নিয়েছে। এই বৈঠকের পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের অধিকার রক্ষা করা নিয়ে বক্তব্য ও প্রচারণা জোরদার করেছে ভারত। কিন্তু বাংলাদেশ ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে দিল্লি। বাংলাদেশের অনেক মানুষই মনে করেন যে নিজ দেশে সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনাগুলোকে আড়াল করার জন্যই বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলেছে ভারত। গত ডিসেম্বর মাসে ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা চালায় দেশটির
উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সদস্যরা। তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকাও পুড়িয়ে দেয়। এই ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দেয়। কূটনৈতিক মিশনে হামলার জন্য এই ঘটনা বাংলাদেশের তীব্র ক্ষোভের সৃষ্টি করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে এটাকে ভিয়েনা কনভেনশনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার শাসনামলে ব্যাপক অনিয়ম দুর্নীতির বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে ভারতও নানাভাবে চেষ্টা করছে বাংলাদেশে তাদের হারানো প্রভাব ফিরে পেতে। এই পরিস্থিতি এটাই ইঙ্গিত দেয় যে হাসিনার প্রত্যর্পণ ও বৃহত্তর ভূরাজনৈতিক ইস্যুগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকেই যাবে। হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে গত এক বছরে যে ব্যাপক পরিবর্তন এসেছে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে, হাসিনা আমলে ভারতের উপর ব্যাপক নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন চীন, পাকিস্তান ও পশ্চিমা বিশ্বের দিকে যাত্রা শুরু করেছে। ভারতের সাথে সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যেই বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি আস্থাশীল। দুই দেশের মধ্যে সম্পর্কের এই টানাপোড়েন যতদিন দূর না হবে ততদিন ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তেজনায় থেকে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।